আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বেশ কিছুদিন পরে আপনাদের সামনে হাজির হলাম। এই কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা জানেন যে গত ডিসেম্বরের 11 থেকে 19 তারিখ আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার একটা গ্রুপ ট্যুরে ছিলাম। তো এরপরে আসার পরে কিছু অফিসিয়াল ব্যস্ততা ছিল, পুরনো বছর শেষ হওয়ার সময় এবং নতুন বছরের নতুন কিছু ব্যস্ততা। তো আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে সিঙ্গাপুরে ভ্রমণের আগে আপনার কি কি গুরুত্বপূর্ণ সতর্কতা আপনি খেয়াল রাখবেন এবং যেগুলো নিয়ে আপনি একটু ভাবনার বিষয় আছে, একটা প্রস্তুতির বিষয় আছে। আমি একটু গল্পের আকারে এই বিষয়টা বলতে চাই। যখন আমরা 11 তারিখে এই গ্রুপ ট্যুরে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করি, ঢাকা এয়ারপোর্টে প্রবেশ করি, ইন্ডিগোর যে আপনার ডেস্ক আছে, যেটাকে আমরা ওই যে বোর্ডিং পাস নেওয়ার জন্য যে প্রস্তুতিটা, সেখানে গেলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইন্ডিগোর যিনি অফিসার ছিলেন তিনি বললেন যে আপনারা সিঙ্গাপুরে যাচ্ছেন। বললাম অবশ্যই। তো বললো যে স্যার, সিঙ্গাপুর থেকে অনেকেই ব্যাক করতেছে যারা ইন্ডিগোর টিকিট কেটেছে। তো ইন্ডিগো আসলে চয়েস করার কারণ হচ্ছে একটু বাজেট ক্যারিয়ার হিসেবে যাওয়া এবং কম বাজেটে আপনার ভ্রমণ করার জন্য। তো তারা বলছে যে ইন্ডিগো থেকে যারা যাচ্ছেন তাদের অনেকেই ব্যাক করে আসতেছেন সিঙ্গাপুর থেকে। তো বিষয়টা একটা আসলে যাত্রার শুরুতে যেন একটা ধাক্কা, মানে মেসেজের ধাক্কা। তো তখন তাদেরকে বললাম যে আসলে কোন এয়ারলাইন্সে গেলে সেখানে আপনার সুবিধা। তো তারা নিজেরা বলছেন যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি আপনি যান তাহলে আপনার এই যাত্রাটা অনেক স্মুথ হবে এবং আশা করি ঢুকতে পারবেন। তো আমি একটু মজা করে বললাম, তাহলে আপনার ইন্ডিগোর টিকিট বিক্রি করছেন কেন, যখন দেখছেন যে সিঙ্গাপুর থেকে অনেকেই ব্যাক করছে, অলমোস্ট বেশিরভাগই ব্যাক করে দিচ্ছে। তো অফিসারের কাছে কোনো উত্তর নেই, তবে তিনি বললেন যে স্যার, আপনার না যাওয়াটাই ভালো হবে। আমি বললাম, তাহলে কি আমাদের এই ক্লায়েন্টদের যে টিকিট করা হয়েছে সেটা কি আপনারা ব্যাক করবেন টাকাটা? বলে না, এটা তো স্যার নন রিফান্ডেবল, যেহেতু বাজেট ক্যারিয়ার। তো আমরা অনেকেই জানি যে বাজেট ক্যারিয়ারের যেই ইয়ার টিকিটগুলো আমরা কাটি সেগুলো কিন্তু নন রিফান্ডেবল হয়। তো আমরা এই 57,000 টাকা করে টিকিট কেটেছিলাম। তো বুঝতেই পারছেন, যদি প্রথমেই এয়ারপোর্ট থেকে বলে যে আপনি ব্যাক করেন অথবা সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কেটে যান, তো আবার টাকাও ব্যাক করবে না। তো আমি বললাম তাহলে আমরা রিস্ক নেই। বললো স্যার, ওখান থেকে যদি সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে যদি আপনাকে ব্যাক করে, অতিরিক্ত হিসেবে আপনাকে আরো জরিমানাও করা হবে। তো বিষয়টা খুবই উদ্বেগের বিষয়। আর আমার ক্লায়েন্টও রীতিমতো একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এই কথাগুলো শুনে। তো আমি একটু আশ্বস্ত করে বললাম, স্যার, যেহেতু আপনারা এই মেসেজগুলো দিচ্ছেন আমরা সতর্ক রইলাম, কিন্তু যেহেতু টাকা রিফান্ড হবে না তাহলে আমরা অন্তত সিঙ্গাপুর পর্যন্ত যাই, এই রিস্কটা আমরা নেই, এরপরে কিছু জরিমানা হলে দেখা যাবে। তো বুঝতে পারছেন যাত্রার শুরুতে বিরাট এক ধাক্কা এবং এইগুলো নিয়েই আমাদেরকে সিঙ্গাপুর যেতে হবে। তো যাই হোক, অবশেষে যখন সিঙ্গাপুরে গিয়ে পৌঁছালাম, এয়ারপোর্টে আপনারা জানেন যে এম্বার্কেশন কার্ড একটা পূরণ করতে হয়। এটা আগেও বাংলাদেশ থেকে পূরণ করে যাওয়া যায়, তবে আমরা গিয়ে ওখানে ইনস্ট্যান্ট ওখানে কম্পিউটার আছে, বড় মনিটর আছে, সেখানে আমি লিড ট্রাভেলার হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত করলাম এবং আমার সঙ্গে যারা প্যাসেঞ্জার ছিলেন তাদেরকে আমরা আমার অধীন ট্রাভেলার হিসেবে আমি যুক্ত করলাম। এর মধ্যে একজনের নাম আমি যুক্ত করেছিলাম, সেটা হচ্ছে কবির হোসেন। তো যখন এটা শেষ হয়েছে, এরপরে আমি পাসপোর্ট স্ক্যান করে বেরিয়ে যাব। তো প্রথমবার স্ক্যান করেছি, এরপরে আরেকবার ছবি তুলে কিছু ইনফরমেশন মানে ওখানে নেয়। তো সেখানে গিয়ে আমি আটকে গেছি। কিন্তু আমার সঙ্গে যিনি কবির হোসেন ছিলেন তিনি প্রথমবারই পাসপোর্ট নিয়ে ঢুকতে পারেননি, তাকে নিয়ে চলে গেছে ইমিগ্রেশনের অফিসার তাকে জিজ্ঞাসাবাদের জন্য। তো আমি তখন দাঁড়িয়ে আছি, আমি ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে কোনো কাজ হচ্ছে না। এক পর্যায়ে একজন অফিসার আসলেন, পুলিশ অফিসার। তো এসে কিছু প্রশ্ন করলেন আমাকে, যে আপনার নাম কি, কতদিন থাকবেন, কেন আসছেন, আপনার ডেট অফ বার্থ কি। তো এখান থেকে জিজ্ঞেস করে উনি আমাকে ব্যাক করতে বললেন। তো ব্যাক করতে গিয়ে দেখে সেখানে গেট ক্লোজ। পরবর্তীতে অন্য অফিসার গেটটা খুলে দিলেন এবং আমাকে নিয়ে ওয়েটিং রুমে বসালেন। এটা একটা ওয়ার্কিং রুম না, একটা ওপেন স্পেস, কিন্তু চেয়ার ছিল। ওখানে গিয়ে আরো অনেকজন বাংলাদেশিকে পেয়েছে। আমরা প্রায় 10-12 জন ওই সময় ইনস্ট্যান্ট ছিলাম। অনেক স্মার্ট ছেলে মেয়েকেও দেখেছে, একটা মহিলাও ছিল, বেশ কয়েকজন ছিল, তারা বসে আছেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতাটা নিয়ে শুরু করেছিলাম সেটা আসলে সত্যি হতে যাচ্ছিল। তো মনে হচ্ছিল যে ব্যাক করে দিবে এবং অনেককেই দেখলাম যে ব্যাক করে দিচ্ছে, এমন একটা বিষয় আমার আগে যারা ছিলেন আর কি। তো যাই হোক, একসময় আমার ডাক পড়লো, কিন্তু কবির হোসেন 1 নাম্বার কাউন্টারে ছিলেন, আমি ছিলাম 3 নাম্বার কাউন্টারে। তো আমাকে কবির হোসেনের প্রায় 10-15 মিনিট পরে আমাকে ডাকা হয়েছে। তো যে এরপরে আমাকে বেশ কিছু তথ্য জিজ্ঞেস করলেন তারা। এই তথ্যগুলি আমি আপনাদের শেয়ার করতে চাই যে আমি কিন্তু সাকসেস হয়েছিলাম, আমি ঢুকতে পেরেছিলাম।
তো তারা যে প্রশ্নগুলো করেছিল সেই প্রশ্নগুলো কি ছিল, যেটা আপনাদেরকে অ্যাকচুয়ালি এত একটা আয়োজন করলেন, ভিসা পাওয়াটাই অনেক সময় টাফ হয়ে যায়, তারপর আপনি এয়ার টিকিট কাটলেন, একটা প্ল্যানিং করলেন, আপনি লাগেজ গোছালেন বা নিজের মতো করে তৈরি হলেন, সময় নিয়ে এয়ারপোর্টে গেলেন, এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন ক্রস করে প্লেনে উঠে আপনি সিঙ্গাপুর পর্যন্ত গেলেন, সেখান থেকে যদি আপনি ব্যাক করেন, এটা কতটা কষ্টের, যারা রিয়েল টুরিস্ট তারা এটা বুঝতে পারবেন, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমাকে কি কি প্রশ্ন করেছিল তার কিছু অংশ শেয়ার করছি এবং আপনাদের প্রস্তুতির জন্য আমি সেগুলো নোট করে রাখার জন্য অনুরোধ করব। সেটা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, আপনি কি করেন, আপনি কেন সিঙ্গাপুরে যাচ্ছেন, কতদিন থাকবেন, তারপরে হচ্ছে কোথায় উঠবেন, কোন হোটেলে উঠবেন, হোটেলের নাম পর্যন্ত আমাকে জিজ্ঞেস করলো। তারপরে হচ্ছে আপনার আইটিনারি ট্যুর প্ল্যানটা কি, আপনি কয় দিনের জন্য আছেন। তো আমার টিকিটে লেখা ছিল যে আমি 11 তারিখে যাচ্ছি এবং 17 তারিখ হয়ে 18 তারিখে আমার ফ্লাইট, বাংলাদেশে 19 তারিখে ব্যাক করবো। তো এখন 11 তারিখে ফ্লাইটে আমি গেলাম, ওখানে গিয়ে 12 তারিখে গিয়ে পৌঁছেছি, আর 18 তারিখে আবার সিঙ্গাপুর থেকে ব্যাক করবো। তো 19 তারিখে বাংলাদেশে এসে পৌঁছাবো। তো এই বিষয়ে ওনারা অনেকগুলো তথ্য জিজ্ঞেস করলেন যে আপনার কবে ফ্লাইট আছে, আপনি যে ব্যাক করবেন। তো এর মধ্যে আবার হোটেল বুকিংটা দিয়েছে। হোটেল বুকিংয়ে আমি বলে রাখি আপনাদের, আমি 12 তারিখে হোটেল বুকিং দিয়েছিলাম সিঙ্গাপুরে এবং 13 তারিখে, 14 তারিখে আমি দেখিয়েছি আমি বাই রোডে যাব মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে যখন বাই রোডে যাব, আবার ব্যাক করবো হচ্ছে 17 তারিখে, 18 তারিখে আমার ফ্লাইট। তো অ্যাকচুয়ালি এইটা নিয়ে তাদের বেশ কিছু কনফিউশন ছিল। তো কনফিউশনটা কি ছিল সেটা একটু বলি। প্রথম কথা হচ্ছে তাদের যে আপনি সিঙ্গাপুরে 2 দিন কেন হোটেল বুকিং দিয়েছেন। তো 2 দিন কেন হোটেল বুকিং দিয়েছি, এটা একটা সুন্দর প্রশ্ন, যেহেতু আমার মোটামুটি 7 দিন 8 দিনের একটা ট্যুর। তো 2 দিন যদি আমি সিঙ্গাপুর ট্যুর দিয়ে দিলে বাকি 4 দিন আমি মালয়েশিয়াতে কেন? তো ওই দেশের আসলে যারা অফিসার আছেন তারা তো চাইবেনই তাদের দেশে আমরা বেশি থাকি, আমি তো মালয়েশিয়াকে প্রায়োরিটি দিতে পারি না সেক্ষেত্রে। তো আমি তখন বলেছি যে প্লিজ অ্যাকচুয়ালি সি মাই অ্যাকচুয়ালি হোটেল বুকিং এক্স্যাক্টলি, ইউ ক্যান রিয়েলাইজ দ্যাট নাও টুডে ইজ 12th December. 12th December I will stay in your country. 13th December I will stay. 14th December in the evening I will start for Malaysia. Isn't it? So 3 days I am whole day staying in Singapore. Isn't it? So if you see the next hotel booking in Malaysia, it is in 14th December at night. So when I reach there, I will come back from there 17th December at night. But I have to book the hotel till 18th December because it is evening of 17th December, isn't it? So 17th December at night I will start for Malaysia to Singapore. So then 18th December whole day from morning to evening I will stay here, and 7:30 p.m. On 18th December আমার ফ্লাইটটা। তো এটা দিয়ে বুঝালাম যে আপনার 12, 13, 14 আমি কিন্তু সিঙ্গাপুরেই থাকছি। 17 তারিখে রাতে রওনা দিয়ে 18 তারিখ ভোরে আমি সিঙ্গাপুর চলে আসছি এবং হোল ডে সিঙ্গাপুর থাকবো। এবং আমি বলেছি আই উইল শপ হিয়ার, ইউ নো মোস্তফা মার্ট, সারাঙ্গুন, আই উইল স্টে দেয়ার অ্যান্ড আই উইল শপ ফর মাই ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ডস। দেন in the evening I will start from Singapore to Dhaka. So you see that 4 days I am staying here, though you are actually seeing that only 2 days in Singapore, but it is not actually correct in the sense of my statistics. Okay, তো তার সে তখন এটা মেনে নিল। দেন একটা প্রশ্ন করলো, আপনারা দেখেন কত টেকনিক্যাল কোশ্চেন করে ওরা। বলছে যে why you come first in Singapore, why not in Malaysia first? অ্যাকচুয়ালি বুঝেন যে তারা আসলে কি আমাকে আটকানোর জন্য কত ধরনের, বা আমাকে জাজ করার জন্য কত ধরনের প্রশ্ন করে। তো আমি বললাম ইউ নো দ্যাট সিঙ্গাপুর ইস্যুইং টুরিস্ট ভিসা ফর 2 months and double entry, but Malaysia issuing visa for one single entry 6 months. সো আমি বলতে চেয়েছি যে 2 বার প্রবেশ করা যায় সিঙ্গাপুরে, 2 মাসের জন্য দিয়েছে ডাবল এন্ট্রি, কিন্তু মালয়েশিয়া দিয়েছে 6 মাসের ভিসা কিন্তু সিঙ্গেল এন্ট্রি। So I make a plan in my itinerary that I will first enter in Singapore, then I will go by road to Malaysia, then I will come back again Singapore, and I will go back my country from Singapore to Bangladesh. It is comfortable for me. মানে আমি বুঝেছি এটা আমার জন্য কমফোর্টেবল, যেহেতু তোমরা 2 বার ডাবল এন্ট্রি করার আমাকে সুযোগ দিয়েছো,
কিন্তু মালয়েশিয়া does not provide such type of double entry. They are providing single entry visa, isn't it? সো তারপরে তারা স্যাটিসফাইড হয়েছে। তো ফাইনালি যেটা আরেকটা করেছে সেটা হচ্ছে যে আপনার যে প্রফেশন, হোয়াট ইজ ইউর প্রফেশন, আমি বলেছি আই এম এ ট্রাভেল এজেন্সি ওনার। সো আমার ভিজিটিং কার্ড দেখতে চেয়েছে, আমি তার ভিজিটিং কার্ড দিয়েছি। আমি বলবো অবশ্যই আপনার ভিজিটিং কার্ড সঙ্গে নেবেন। তারপরে আমার তো সিভিল এভিয়েশন করা আছে, আপনারা জানেন যে বাংলাদেশে যে পর্যটন পরিবহন, দুঃখিত, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আমার তো অথরাইজেশন আছে এবং আটাবের মেম্বার। সো সেগুলো দেখালাম। দেন সে বলছে যে তোমার যে বিজনেস আছে সেই বিজনেসের ছবি বা ভিডিও দেখাও। তো বুঝতেই পারছেন যে এটা কত ইম্পর্টেন্ট হয়ে গেছে সেই জায়গাটা, কেন অনেককেই ব্যাক করছিল, আমাকেও ব্যাক করে দিবে, আমি যদি যথাযথ উত্তর দিতে না পারি সেখানে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো দ্যাট টাইম আমি বললাম যে অফকোর্স, তো আমি ফেসবুকে যেতে চাচ্ছিলাম বাট আমার নেটওয়ার্ক ছিল না। তো আমি তখন ওদেরকে বলেছি যে আই হ্যাভ নো নেটওয়ার্ক আর ওয়াইফাই ইন মাই মোবাইল। আসলে ইন্টারন্যাশনাল রোমিং থাকলে সুবিধা হতো, আমি ইন্টারন্যাশনাল রোমিং করে যাইনি। তো পরে ওই মহিলা অফিসার তার মোবাইল দিয়ে আমাকে বলছে যে তুমি এন্টার করো, হ্যাঁ তুমি আমাকে দেখাও। পরে আমি বললাম আমার ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, ও বলে যে তুমি ইউটিউব চ্যানেলে ঢুকো। তো ইউটিউব চ্যানেল স্ক্রল করে ও আমার সঙ্গে ওটাকে পজ দিয়ে জুম করে আমার চেহারার সঙ্গে মিলাচ্ছিল এবং একটা সময়ে ওইখানে লেখা আসলো ভিডিওর মধ্যে যে চিফ কনসালটেন্ট নাজমুল ট্রাভেল মোহাম্মদ নাজমুল হাসান। সো এইটা দেখেও আশ্চর্য হয়েছে, কোশ্চেন করেছে আর ইউ কনসালটেন্ট? আমি ইয়েস। সো হোয়াট টাইপ অফ কনসালটেন্স ইউ আর ডুইং? তো তখন আমি বিস্তারিত বললাম যে আমি বিভিন্ন দেশে প্যাকেজ ট্যুর করি এবং যারা বিভিন্ন ইউরোপ আমেরিকাতে ভ্রমণের জন্য যেতে চায় তাদের ফাইলগুলো প্রসেসিং করে দেই, তাদেরকে পরামর্শ দেই, ইত্যাদি ইত্যাদি। সো তারপরে সে হাইলি প্লেসড এবং এরপরে সে আমাকে অ্যালাউ করলো। তো এই যে অ্যালাউ করলো, এখন এখানে আমরা কি কি সতর্কতা অবলম্বন করবো আমি একটু বলি প্রথমে, যে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টগুলো প্রথমে দেখতে চাইবে। এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট, এটা সঙ্গে রাখবেন, আপনার এয়ার টিকিট, এবং এয়ার টিকিটের মধ্যে কিন্তু আপনার ডেটগুলো আপনার মেমোরিতে থাকতে হবে যে আপনি কবে কোন সময় ব্যাক করছেন। যাওয়ার সময় তো এটা ক্লিয়ার যে গেলেন, তো প্রশ্নের জন্য এটা দরকার। হোটেল বুকিংটা তারা দেখতে চেয়েছে, সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার হোটেল বুকিং দুটোই দেখেছে এবং দুটোরই ভিসা কিন্তু দেখেছে তারা। এরপর হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট, আমি ওই দেশে গিয়ে খরচ করতে পারবো কিনা, ভ্রমণ করতে পারবো কিনা, শপিং করতে পারবো কিনা, এনাফ আছে কিনা, তো সেটা আমার পাসপোর্টে ছিল। দেন হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করো এবং তার ভিজিটিং কার্ড দেখাও, আইডি কার্ড দেখাও, এরকম। তো আপনি যদি বিজনেস করেন, বিজনেস আপনার একটা ভিজিটিং কার্ড সঙ্গে রাখবেন। আপনি যদি চাকরি করেন তাহলে আপনার আইডি কার্ডটা রাখবেন। আর আপনি যদি বিজনেস করেন, ট্রেড লাইসেন্সের একটা কপি আপনার রাখতে পারেন সঙ্গে। এনওসিটা রাখবেন, যদি চাকরি করেন অবশ্যই রাখবেন। আর বিজনেস ফটো, আপনি যদি চাকরি করে থাকেন আপনার অফিসিয়াল একটা ফটো আপনি সঙ্গে, বা মোবাইলে তো থাকেই, ইজিলি যেন দেখানো যায়, বা ফেসবুকে কিছু পোস্টিং দিয়ে রাখলেন, সেটা হতে পারে। আদার্স কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেবো যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যেমন আমাকে জন্ম তারিখ জিজ্ঞেস করলো। তো অনেক সময় আমরা জন্ম তারিখ, নিজের জন্ম তারিখই কিন্তু অনেক সময় আমরা মনে করতে পারি না, এটা একটু টাফ বিষয়। আমি পরবর্তী পর্বে আরেকটা বিষয় বলবো যে কবির হোসেনের যে প্রবলেম, সেটা নিয়ে আমি পরবর্তী পর্বে আপনাদেরকে জানাচ্ছি। বাট আজকের পর্বটা এখানে শেষ করবো একটু বলে, সেটা হচ্ছে আপনার হোটেল নেমটাও জানতে হবে। যেই হোটেলে আপনি সিঙ্গাপুরে উঠবেন, এইটা জিজ্ঞেস করেছিল যে হোটেলটা কোথায় এবং হোটেলের নাম কি। তো আমি এই গেলাঙে, সিঙ্গাপুরে গেলাঙে হোটেল বুকিং দিয়েছিলাম। তো এবং হোটেলের নামও জিজ্ঞেস করেছিল, আমি সেগুলো উত্তর দিয়েছি। আর কেন আপনি এখানে স্টে করবেন, কতদিন স্টে করবেন, এবং এটাও জিজ্ঞেস করেছে যে কোথায় কোথায় আপনি বেড়াবেন। তো আমাকে বলতে হয়েছে যে আমি ইসে যাব, সিঙ্গাপুরের সান্তোসাতে যাব, সিঙ্গাপুরের সেরাঙ্গুনে যাব, এবং আপনার যে মেরিনা বে সেন্টস আছে সেখানে যাব, মারলায়ন দেখতে যাব। তাহলে ওই দেশের যে টুরিস্ট স্পটগুলো সেগুলো কিন্তু আপনার মেমোরিতে থাকতে হবে। এবং আরেকটা হচ্ছে যে আপনি কতদিন স্টে করবেন, কবে ব্যাক করবেন, এই বিষয়ে খুব সুন্দরভাবে তথ্যটা দিতে পারবেন। যখন আমি এগুলো দিতে পেরেছি তখন অফিসার আমাকে বলছেন উই আর এক্সট্রিমলি সরি ফর বিং লেট, সো ওকে নো প্রবলেম, ইউ আর এ ভেরি গুড গাই, সো ইউ ক্যান গো। একজন অফিসারকে উনি ডাকলেন এবং ডেকে বললেন প্লিজ ওনাকে আপনি এই পথ দিয়ে যেতে দেন। অর্থাৎ যেখান দিয়ে আমি পাসপোর্ট স্ক্যান করে বেরিয়ে যাচ্ছিলাম সেই জায়গাটা না হয়ে অন্য ডোর দিয়ে আমাকে বেরিয়ে যেতে বললো। তো তখন আমি আরেকটা কাজ করলাম, দেখি যে আমার যে এই পুরো প্রক্রিয়াটা আমার শেষ করতে প্রায় 10 থেকে 12 মিনিট আমাকে ইন্টারভিউ দিতে হয়েছে অফিসারের কাছে। কিন্তু ওই যে কবির হোসেন তখনও তিনি 1 নাম্বার কাউন্টারে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। এর মানে আমার 10-15 মিনিট আগে উনি শুরু করেছেন, আমারটা শেষ, তারপরে তারটা চলছিল। সো এটা আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাচ্ছি, যারা সিঙ্গাপুর ভ্রমণ বা মালয়েশিয়ার ভ্রমণে যাবেন, যে কি করে
আসলে আপনি বেরিয়ে আসবেন। কবির হোসেনের গল্পটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি দ্বিতীয় পর্বে দেখবেন। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের নাজমুস ট্রাভেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা লাইক দিবেন, কমেন্টস দিবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা নাজমুস ট্রাভেলের পক্ষ থেকে বিভিন্ন ট্যুরের আয়োজন করি, গ্রুপ ট্যুরের। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, আপনার নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দুবাই, বিভিন্ন দেশে আমরা অ্যারেঞ্জমেন্ট করি। যদি এই সংক্রান্ত কোনো তথ্য আপনাদের জানার দরকার হয় বা হেল্প দরকার হয়, আপনারা আমাদেরকে নক করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01937665449। আরেকটি আছে যেটা আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে 01824340240। আমাদের অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জের আমলাপাড়ায়, চাষারা থেকে ওয়াকিং ডিস্টেন্স অনলি 4-5 মিনিট লাগে। আপনারা চলে আসতে পারেন যে কোনো প্রয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।